প্রিয় হ্যালো। দর্শক সবাইকে স্বাগতম। আ আ আমাদের রিসার্চ ডাইজেস্টের আজকের এপিসোডে। তো রিসার্চ ডাইজেস্টের রিসার্চের পার্টে যাওয়ার আগে আমি হচ্ছে আমাদের গেস্ট যিনি আছেন তাকে পরিচয় করে দিব এবং উনার ক্যারিয়ার জার্নিটা সম্পর্কে জানবো। তো আমার সাথে আজকে উপস্থিত আছেন আ মোহাম্মদ মামুন মনির ভাই। মামুন মনির ভাই হচ্ছে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন আইসিটি ডিআরবিতে। এবং মামুন ভাই আপনাকে স্বাগতম আমার প্ল্যাটফর্মে। আ ধন্যবাদ ভাইয়া। এবং আপনার কাছেই ডিরেক্টলি শুনবো যে আপনার জার্নিটা আ লেটস সে স্টার্টিং ফ্রম ইউর আন্ডারগ্রেড ইউনিভার্সিটি। প্লিজ শুরু করেন। আ আসলে আমার শুরুটা হলো যে আমার গ্র্যাজুয়েশন যদি বলি, আমার গ্র্যাজুয়েশন হলো যে পরিসংখ্যান থেকে, স্ট্যাটিস্টিক্স থেকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এবং তারপরে আমি পিএইচডি করেছি আম আ চায়নার একটি ইউনিভার্সিটি থেকে, জেজিয়াং ইউনিভার্সিটি। সেখানে আমি একটি পোস্টডকও কমপ্লিট করেছি। পোস্টডক শেষ করার পর ২০১৯ এর শেষের দিকে আমি আইসিডিডিআরবিতে জয়েন করি। ওকে। এবং মামুন ভাই জি ভাইয়া। আমরা আরেকটা জানি না যে চায়না অ্যাপ্লিকেশন প্রসেসটাও কিরকম এবং ওইটা হয়তো ডিফারেন্ট মানে তেমন আইডিয়া নেই। জাস্ট ব্রিফলি একটু যদি শেয়ার করতেন। আচ্ছা। আ আমার আসলে আম মাস্টার্সে যখন আমি কাজ শুরু করি, আমি কাজ শুরু করি হলো যে স্ট্যাটিস্টিক্স থেকে আমি আমাদের সে সময় কাজ শুরু হয় মূলত বলা যায়। আগে ২-১ বছর আগে থেকেই বায়োইনফরমেটিক্স এর উপর। তো বায়োইনফরমেটিক্স এর উপর যখন আমার মাস্টার্সের থিসিসের কাজও করি বায়োইনফরমেটিক্স এর উপর। তো আমার যিনি সুপারভাইজার ডক্টর নুরুল হক মোল্লা, উনি বেশ পরিচিত একটি নাম উনার। আম এবং অনেকেই আমাদের স্যারের অনেক স্টুডেন্ট এখন বাইরে বিভিন্ন জায়গায় আছেন। তো আমি আ সৌভাগ্যবশত তার কাছে মাস্টার্সের থিসিস নিই এবং ওখানে তার কাছে আমি বায়োইনফরমেটিক্স এর কাজটা শুরু করি। আ এবং আমার আসলে তার আগে তেমন ধারণা ছিল না আসলে বাইরে পিএইচডি করতে যাওয়া কিন যে মানে এক কথায় যে এই সম্পর্কে এই প্রোগ্রাম সম্পর্কে কোনো ধারণা ছিল না। যে রাইট। বাইরে আসলে পিএইচডি করা যায়, সেখানে সেটেল হওয়া যায়। বা সেখান থেকে আসার পরেও কোনো কিছু করা যায় বা কি ধরনের ক্যারিয়ার হয় সেখান হুম, থেকে। জি, আসলে জি। মানে কমপ্লিটলি আমি আসলে মানে ইয়ে ছিল আমার অজানা ছিল বিষয়গুলো। তো আমার শুরুটার ক্ষেত্রে আসলে আমি স্যারকেই ধন্যবাদ দিব এবং স্যার আমাদের ইন্সপায়ার করেন যে বিভিন্ন জায়গায় লেখার জন্য। তো তখন আমরা ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন প্রফেসর যারা বায়োইনফরমেটিক্স এ কাজ করেন ওয়ার্লড ওয়াইড তাদের প্রোফাইলগুলো দেখা শুরু করি এবং যাদের প্রোফাইল আমাদের মনে হয় যে আমার কাজের সাথে রিলেভেন্ট। আমার মাস্টার্সের থিসিসের কাজটা ছিল কিটেল ম্যাপিং এর উপর। তো ওকে। কিটেল ম্যাপিংটা হলো আ এমন একটা আ জিনিস সেটা হলো যে যারা আ প্ল্যান্ট ব্রিডিং এর কাজ করেন বা অ্যানিমাল ব্রিডিং এর কাজ করেন তারা হয়তো বেশি পরিচিত। এখানে আপনার হলো যে আ বিভিন্ন মার্কের উপর ভিত্তি করে আপনার আম অ্যাসোসিয়েটেড আ জিন লোকাসটা বের করা যায়। আম বা আমরা যদি বলি কোয়ান্টিটেটিভ টেট লোকাসটা বের করা যায়। সেখানে আপনার আমাদের মাস্টার্সের কাজটা ছিল হলো যে অনেকটাই হলো যে স্ট্যাটিস্টিক্যাল মডেল বা স্ট্যাটিস্টিক্যাল মেথড কি ইউস করতে পারি আমরা সেটা ডিটেক্ট করার জন্য। তো আমরা আ আমার থিসিসের যে কাজটি, সেই কাজটির মাধ্যমে আমরা একটা নতুন মেথড ডেভেলপ করছিলাম। তো আমার ইচ্ছাও ছিল যে সিমিলার কাজ যিনি করেন, এ ধরনের এক্সাক্টলি। যদি কোনো প্রফেসর পাই, তাহলে আমি হুম, সেখানে যাবো কাজ করতে। জি, জি। তো আমার পিএইচডিতে যখন আমি গেলাম, আমার প্রফেসরের নাম প্রফেসর জুজিন। উনি হলো আপনার একজন আ অনেক ফেমাস মানে স্ট্যাটিস্টিক্যাল এবং কোয়ান্টিটেটিভ জেনেটিক্স এর একজন ফেমাস একজন প্রফেসর। আ উনাকে আমি অনলাইনে সার্চ করে পেলাম উনার একটা প্রোফাইল। তখন আমি উনাকে যখন এপ্লাই করলাম এবং আমার কাজ সম্পর্কে তাকে জানালাম, তিনি আমাকে ইয়ে করলেন মানে অ্যাকসেপ্ট করলেন আরকি। উনি আ আগ্রহ দেখালেন। আচ্ছা। তো তখন আসলে উনার প্রোফাইল এবং উনার ওখানে যেটা করা হয়, যে কাজগুলো হয় সেখানে হুম, রিসার্চটা হয়, সেটাই আমাকে বেশি আকর্ষণ করছে সেখানে যাওয়ার জন্য। তো ফলে আমি আর কোথাও ওখানে মানে আ অফারটা পাওয়ার পরে আমি আর কোথাও আর দেখি নাই, চিন্তা করি নাই। ওকে। এবং গট ইট। আমাদের
জি, জি। এবং আমরা মাস্টার্স আমি স্কলারশিপটা যখন এপ্লাই করি তখন আমার মাস্টার্স এর রেজাল্ট হয় নাই। ও আমাদের অনেক রেজাল্টস হওয়ার আগেই আমরা আম আ স্কলারশিপের জন্য এপ্লাই করি। তো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে। তারা বছরে একটা নির্দিষ্ট সময় তারা সার্কুলেট করে। এটা মোস্ট প্রবাবলি মার্চের শেষের দিকে সার্কুলারটা হয় এবং এটার হলো যে সেশনটা শুরু হয় সেপ্টেম্বরে। তো আচ্ছা। ওই সময় আমরা হলো যে এপ্লাই করি আমি। করার পরে আমার লাকিলি এই স্কলারশিপটাও হয়ে এই স্কলারশিপটা কি মোস্টলি ইন্টারন্যাশনালদের জন্য নাকি ইন্টারন্যাশনাল সবার জন্য ওদের? চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা মূলত হলো যে ইন্টারন্যাশনালদের জন্য। আমি যতটুকু জানি, ওকে, আমার যতটুকু মনে আছে। হ্যাঁ, যেহেতু অনেক ওকে, বেশ ওকে। আচ্ছা, কয়েক আচ্ছা, সিউর। বছর যাচ্ছি। হুম, হ্যাঁ, তো আ এ এবং এটা খুব একটা ভালো একটা স্কলারশিপ ওখানে সারভাইভ করার জন্য। আম আ তবে ওখানে চায়নাতে বেশ কিছু স্কলারশিপ যেমন দেয়। যেমন হলো যে আপনার আম কাসের একটা স্কলারশিপ আছে, সেটার অ্যামাউন্টটা বেশি। এটার স্কলারশিপটা আসলে অনেক বেশি না। বাট আপনি ওখানে যদি আপনার টার্গেট থাকে যে আপনি এডুকেশন করবেন, মানে পড়াশোনার জন্য যাবেন এবং পড়াশোনার জন্য আপনার টিকে থাকার জন্য ইটস ওকে। এমন আরকি। মানে আপনি ওকে। সেভিংস হবে এমন এই কাস ধরনের না আরকি। আচ্ছা, কাস কাস মানে দেখে বললাম। হচ্ছে চাইনিজ একাডেমি অফ সায়েন্স, রাইট? হ্যাঁ, কাস টাওয়াস নামে মনে হয় একটা স্কলারশিপ ওরা দেয়। ওকে, ওইটার একটা হ্যান্ডসাম মানিটা দেয়। আর এটা ওকে। আপনার মোটামুটি একটা লিভিং কস্ট টা ওরা দেয়। এবং আপনার কোনো টিউশন ফি দিতে হবে না, কোনো কিছু দিতে হবে হুম, না। আপনি ওখানে করতে পারবেন। আসলে আমি যখন এপ্লাই করি আমার আসলে বিভিন্ন ধরনের স্কলার সম্পর্কেও ধারণা ছিল না। তো ফলে যখন আমি যেটা জানছি আমার যেহেতু টার্গেট ছিল যে আমি একটা আমার রিসার্চ ক্যারিয়ারটা কমপ্লিট করব বা আমার ডিগ্রিটা কমপ্লিট করব এবং ভালো জায়গা থেকে আমার ট্রেনিংটা হুম, নিবো। হুম। তো ওইটাই আমি দেখছি এবং ওইটাই চুজ করেছিলাম আরকি সে সময়। ওকে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। আ তারপরে আপনি হচ্ছে ওখান থেকে পোস্ট-ডক করে পরে আ বাংলাদেশে ব্যাক করলেন এবং আইসিডিডিআরবিতে এপ্লাই করলেন। জি, আসলে আইসিডিডিআরবিতে ঢোকাটা আমার কাছে আসলে আমি ঢোকার জন্য বা আইসিডিডিআরবিতে আসার জন্য আসলে আসা হয় নাই। আমার যখন পোস্টডক শেষ করি, তখন আমি আ আরো কিছু পোস্টডক অপরচুনিটির জন্য দেখছিলাম। তো লাকিলি আমার ৩ টা অফার ছিল। তো মাঝখানে আমি আ আম দেশে আসছিলাম আসলে। আসার পরে আমার একটা ইনভাইটেশন ছিল। বলতে আমার যিনি সুপারভাইজার আমি বললাম যে ডক্টর নুরুল হক মোল্লা। আ জি, উনার একটা ইনভাইটেশন ছিল আম আইসিডিডিআরবিতে একটি ল্যাবে। তো আমি উনার সাথে আসছিলাম। তো আমার একটা প্রেজেন্টেশনও ছিল, টকও দিয়েছিলাম আইসিডিডিআরবিতে। তার পরবর্তীতে আমি যেখানে এখন কর্মরত আছি, সেই ল্যাবটা ভিজিট করি এবং তখন এখানে আ প্রবলেমটা সম্পর্কে বা এই রিসার্চ একটা এরিয়া সম্পর্কে আমি জানতে পারি আরকি। যে এখানে আম কলেরা নিয়ে কাজ হচ্ছে, কলেরার সিকোয়েন্স গুলো এভেইলেবল বাট এখনো ওই ধরনের এনালাইসিস গুলো হচ্ছে না। তো তখন আমাকে অফার করা হয় যে আমি যদি মানে যতদিন আছি দেশে, সেই সময়টা যদি এই ল্যাবের সাথে কাজ করি, তাহলে হয়তো কাজটা উঠে যাবে। এটা বলা যায় যে একটা উইন-উইন সিচুয়েশন যে আমারও একটা নতুন রাইট, এরিয়া রাইট। জানা হবে পাশাপাশি। হুম, তো ফলে অনেকটা মানে এখানে থেকে যাবো এভাবে আসি নাই। মানে যেহেতু মাঝখানে একটা গ্যাপ আছে, এই সময়টা দেশে আছি তাহলে থাকি। এবং সেভাবে আমি এখানে আসি, জয়েন করি আ এবং আমরা কাজটাও করি এবং সেটার থেকে আসলে সেটা ইন্টারেস্টটা জন্ম নেয় এবং ওকে। আপনি তাহলে কত সালে জয়েন করলেন? মানে কতদিন হলো এটা আইসিডিডিআরবিতে? আমি ২০১৯ এর শেষের দিকে থেকে আছি ওকে। আইসিডিডিআরবি তে। আচ্ছা, আচ্ছা। তো ২০১৯ এ আমি আসলে পোস্ট-ডক করে দেশে আসছিলাম। যে আবার আরেকটা জায়গায় যাবো, মুভ করব। সে ধরনের প্ল্যানের জন্য। যেহেতু ভিসা প্রসেসিং এর তাহলে বিষয়গুলো থাকে। আইসিডিডি আর ভালো লেগে গেল সেজন্য আর মুভ করা হলো না। নাকি ভালো জি, লাগে জি। বলতে আ আমার কাছে যেটা বেশি ফিল করেছি আমি, সেটা হলো যে এখানে আমরা তো আসলে গবেষণার কাজ করি। আ জি, সেক্ষেত্রে যদি আমাদের নিজের দেশের জন্য কাজ করার সুযোগ হয়, সেটা আমার মনে হয় যে সবার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমি এটা অবশ্যই। আমার সৌভাগ্য মনে করি এবং হয়তো আপনার যদি ইকোনমিক্যাল বেনিফিট এর কথা বলেন, সেটা অবশ্যই হয়তো বাইরে হয়তো আপনি হায়ার সেলারি পাবেন বা আদারস এটসেট্রা। আ বাট হলো যে আপনার যদি দেশে কাজের কথা যদি বলেন, দেশের মানুষের বা হেলথ রিলেটেড
রিসার্চ করার যদি সুযোগ যদি আপনার হয়, আমি মনে হয় যে এটা আমার দিক থেকে আমি প্রেফার করেছি আরকি। এবং আমি অবশ্যই, ডিসিশন অবশ্যই। নিয়েছি। জি, জি। এবং এক্ষেত্রে। আমি জানি যে আইসিডিডিআরবি যে প্রজেক্ট গুলা নেয়, সেগুলো অবশ্যই বাংলাদেশের হেলথ প্রায়োরিটি মাথায় নিয়েই ওই প্রজেক্ট গুলা নেয়া হয়, যেটা এই পপুলেশন এর জন্য জি, কাজে জি। দিবে। এটা অবশ্যই একটা জি, চমৎকার জি। সুযোগ। ওকে, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার জার্নিটা শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে যে রিসার্চ আর্টিকেলটি নিয়ে কথা বলব, সরি Genomic Attributes of Vibrio cholerae O1 responsible for 2022 massive cholera outbreak in বাংলাদেশ। এবং এটি নিয়ে আমরা আজকে কথা বলবো আর্টিকেলটির ফার্স্ট অথর মোহাম্মদ মামুন মনির ভাইয়ের সাথে। এই আর্টিকেলটি আ আমি যখন পড়ছিলাম আ আমি আমিও আইসিডিডিআরবিতে ছিলাম এবং হচ্ছে আ ওখানে কলেরা রিলেটেড কিছু কাজ করার সুযোগ হয়েছিল। এবং আমরা জানি যে কলেরা অলরেডি আম অনেকদিন ধরেই আমাদের অঞ্চলে একটা বিরাট বড় প্রবলেম। এবং আপনি একটু আমাদের সাথে কাইন্ডলি শেয়ার করেন যে আম কলেরা আসলে কতটা ডেঞ্জারাস সিচুয়েশন এ আছে আ পাবলিক হেলথ পার্সপেক্টিভ এ আমাদের বাংলাদেশে, এবং আ অন্যান্য অন্যান্য যে ডায়রিয়া কজিং এজেন্ট আছে বা অন্যান্য টাইপের ডায়রিয়া আছে, তো এটা কিভাবে ডিফারেন্ট একটু ব্রিফলি আমাদের সাথে একটু কাইন্ডলি শেয়ার করেন। আম আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি, 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 শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আসলে কলেরা আ অতি প্রাচীন একটা রোগ। আমরা যদি কলেরার কথা শুনি, আসলে কলেরা কিন্তু নতুন কোনো, যেমন আমরা যদি কোভিড এর কথা বলি, কোভিড রিসেন্টলি আসছে। বাট কলেরা কিন্তু অনেক পুরাতন একটা রোগ। এবং হুম, এটা ফলে যেটা হয় সেটা হলো যে আপনার এটা একটা এক ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ। এবং এটার ফলে যেটা হয় তীব্র ডায়রিয়া হয়। এবং প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় আম ১.৩ থেকে ৪ মিলিয়ন মানুষ কলেরাতে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় ২১,০০০ থেকে প্রায় ১,৪৩,০০০ এর মতো মানুষ মারা যায়। তো আচ্ছা। এটা বোঝা যায় যে আসলে কতটা ভয়ানক একটা রোগ। হুম, তো এখানে মেইন বিষয়টা হলো যে সঠিক যদি চিকিৎসা না করা হয়, তাহলে দ্রুত পানিশূন্যতা এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এবং এটার যে মেইন কালপ্রিট যদি আমরা বলি যে ভিব্রিও কলেরি, আম সেটা মূলত দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে যে যদি আপনার স্যানিটেশন ব্যবস্থা ভালো না হয়, সেক্ষেত্রে এই ধরনের রোগের ঝুঁকিটা বেড়ে যায়। এবং অন্যান্য ডায়রিয়া থেকে এটাকে যেভাবে আলাদা করা যায় সেটা হলো যে এই রোগের তীব্রতা। এটার এবং এর ডিহাইড্রেশন যেটা হয় সেটার যে ঝুঁকি, আ সেটার সেটার মাধ্যমে। এবং কলেরা রোগের ফলে যেটা হয় হলো প্রচুর পরিমাণে ডায়রিয়াটা হয়। এবং আমরা বলি যে রাইস ওয়াটার, এটা হয় প্রায় ঘন্টায় প্রায় আনুমানিক ১ লিটারের মতো। যেটা খুব দ্রুত পানি শূন্যতা এবং ইলেক্ট্রোলাইটের যে ভারসাম্যহীনতা এদিকে আ পরিচালিত করে। এবং অন্যান্য ডায়রিয়ার সংক্রমণের ক্ষেত্রে ডায় আ যেটা হয় যে ডায়রিয়ার যে মাত্রা স সেটা কিন্তু কম হয় তুলনামূলকভাবে। যেমন আচ্ছা। আপনার নোরাভাইরাস, রোটাভাইরাস বা ইকোলাই হুম, দিয়ে যে ডায়রিয়া গুলো হয়, তুলনামূলকভাবে কম হয়। ওকে। মানে এটা সিম্পটোমেটিক্যালি এবং হুম, ইয়ার জি, দিক দিয়ে মোর ডেঞ্জারাস আরকি। জি, জি। ওকে। তো ই এই ভিব্রিও কলেরির যে ডিফারেন্ট স্ট্রেইনস আছে, ওরা তো ওভার দ্যা টাইম আপনার বিভিন্ন মিউটেশন হয়ে ইভোলিউশন হয়েছে, জি, চেঞ্জ জি। হচ্ছে। তো জি। এই ইভোলিউশনটা এই চেঞ্জ গুলা কিভাবে হয় একটু আমাদের ব্রিফলি বলেন যে কি টাইপের, কি কারণে হয়? জি। আচ্ছা, এটা আসলে ভিভো কলেরই আসলে বছরের পর বছর ধরেই জিনোমিক্যালি চেঞ্জ হচ্ছে। এবং হুম, এটার মূল কারণটা হলো যে সিলেক্টিভ প্রেশার। বিভিন্ন ধরনের সিলেক্টিভ প্রেশার এখানে কাজ করে। আর চেঞ্জটা মূলত আমরা যেটা দেখতে পারি জেনেটিক্যালি সেটা মিউটেশন বা হরিজন্টাল জিন ট্রান্সফার, এগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি। তো আমরা যেটা বললাম যে সিলেক্টিভ প্রেশার গুলোর মধ্যে যেমন উল্লেখযোগ্য হয় বলা যায় যে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করি। আমরা ভ্যাকসিন ইউজ করছি, তাই না? এটা ব্যাকটেরিয়ার জন্য একটা সিলেক্টিভ প্রেশার হিসেবে কাজ করে। আবার যে আমরা যদি জানি যে আপনার environmental pollution এর কথা যদি বলি, ডিউ টু আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা
বিভিন্ন রকম হচ্ছে আপনার আ কেমিক্যাল কন্টামিনেশন এর কারণে। এটাও এক ধরনের সিলেক্টিভ প্রেশার হিসেবে ব্যাকটেরিয়ার জন্য কাজ করে। হুম, তো ভিব্রিও কলোরির আপনার যে ইভোলিউশন যে হয়েছে এটা মানে কতটা একটা ব্যাপক ইভোলিউশন হয়েছে আপনি একটু সহজে কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন। সেটা হলো যে আপনার যখন ইনিশিয়ালি এখন পর্যন্ত আপনার আ কলেরা হলো যে ৭ টা মহামারীকে ডিফাইন করা হয় বা সংজ্ঞায়িত করা হয়। এই ৭ টা মহামারীর মধ্যে ১ম যে ৬ টা মহামারী হয়েছে সেটা হলো যে ভিন্ন টাইপের আ ভিব্রিও কলোরি বা ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে। সেটা হলো আচ্ছা। ক্লাসিক্যাল ভিব্রিও কলোরি বলা হয়। আর এখন হুম, হুম, যেটা ongoing যেটা মহামারী চলছে যেটা ১৯৬১ সাল থেকে শুরু হয়েছে। এটাকে মূলত হলো যে আপনার অ্যাল্টোর টাইপ বলা হয়। এই হুম, অ্যাল্টোরটা হলো যে ইজিপ্টের একটা সিটি। এই ইজিপ্টের আ একটা সিটি এবং এই সিটিতে ১ম এ হলো যে আপনার একটা রোগী থেকে এই ব্যাকটেরিয়াটা আইসোলেট করা হয়। এই কারণে ওই সিটির নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে অ্যাল্টোর। তো আপনার এই অ্যালটোরটা এখন পর্যন্ত আপনার কলেরা করে যাচ্ছে। তো উভয় যে ব্যাকটেরিয়া বা উভয় বায়োটাইপের যে ব্যাকটেরিয়া গুলোকে বলা হয়, এটা আসলে ধারণা করা হয় যে ইনিশিয়ালি এটা আপনার নন প্যাথোজেনিক ছিল। কারণ এর যে প্যাথোজেনিক হুম, বা টক্সিক যে পার্টটা, এটা আসলে আসছে হলো যে এক ধরনের লাইসোজেনিক ব্যাকটেরিওফাজ ইনফেকশন এর মাধ্যমে। তো এইটা আম হয়তো কোনো একটা সময় হয়তো ব্যাকটেরিয়া আম এই ব্যাকটেরিওফাজ দ্বারা আক্রান্ত হয়েছিল এবং এর যে জেনেটিক ইনসারশন, এই ইনসারশন এর কারণেই ও হলো যে এই টক্সিন রিলিজ করার যে ক্যাপাসিটি, এটা অর্জন হুম, করেছে। তো এটা এক আচ্ছা। বড় ধরনের একটা চেঞ্জ, তাই না? এই চেঞ্জ গুলো আসলে যে ইভোলিউশনারি চেঞ্জ বা ইভোলিউশনারি ইভেন্টস হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারি। রাইট, বুঝতে পেরেছি। আর আপনি যে সিলেকশন প্রেশার এর কথা বললেন, তো ওই যে এনভায়রনমেন্টাল বা মেডিকেল ভ্যাকসিন ইত্যাদি ওই প্রেশার গুলোর কারণে আসলে ব্যাকটেরিয়া সারভাইভ করার জন্য এই চেঞ্জ গুলা করে, তাই তো? জি, এটাই তো সিলেক্টিভ প্রেশার, জি। আচ্ছা ভাই, আপনি রাইট 7th প্যান্ডেমিক এর কথা বললেন। তো জি। আরেকটা কথা আপনার পেপারেই বলা ছিল বা আমরা জানি যে বাংলাদেশ বা এই রিজিয়নটা আসলে এই প্যান্ডেমিক এর জন্য এবং এই প্যান্ডেমিক কন্টিনিউ করার জন্য ইভোলিউশন এর একটা হটস্পট হিসেবে কাজ করে। তো এটার আসলে কারণটা কি? মানে এই রিজিয়নের স্পেশালিটিটা কি? আ আসলে মূল বিষয়টা যদি বলা যায়, যদি দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় কলেরা হয় এবং সবসময় একটা বিষয় কিন্তু দেখা হয়, বলা হয় যে আপনার এই রিজন থেকেই কলেরাটা অন্যান্য জায়গায় যায় বা ছড়ায়। তো হুম, এখানে কয়েকটা বিষয় আছে আ যেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে আ ২ টি বিষয় যদি বলি আমি। একটা হলো পরিবেশগত আর একটা হলো যে সামাজিক কারণ। পরিবেশগত বিষয়গুলোর মধ্যে আছে যে আমাদের যে এই আম গ্যাংগেস ডেল্টা অফ বে অফ বেঙ্গল যেটা বলা হয়, হুম, এটা হুম, হুম। আমাদের অনেক কিন্তু নদী, মোহনা বা উপকূলীয় যে জলাধারগুলো আছে, এগুলো কিন্তু আপনার বিবেকলেরই জন্য একটা আদর্শ জলজ পরিবেশ, সেটা কিন্তু আ আ রয়েছে। এছাড়া হলো যে আপনার বিভিন্ন ধরনের বিব্রকলেরই কিন্তু আপনার লোনা পানি, তারপরে দূষিত পুকুর বা প্লাঙ্কটন সমৃদ্ধ যে এলাকা, এই এলাকাগুলোতে আপনার বিস্তারটা বেশি করে। যদিও এখানে একটু ডিবেট আছে রিসেন্টলি যে আপনার যে প্যাথোজেনিক ভিব্রিও কলেরি এবং নন প্যাথোজেনিক ভিব্রিও কলেরি এটার যে যদি বলো রিজার্ভার এর যে বিষয়টা আছে এটা এখন একটু ডিবেট আছে। যে কিছু গ্রুপ মনে করে যে না উইথিন পপুলেশন ই এটা সার্কুলেট করে এবং হয়তো এনভায়রনমেন্ট এখানে কি প্লে করে না বাট কন্টিনিউয়াস ট্রান্সমিশন আম অ্যামং দ্যা পপুলেশন এটাই হলো যে মেজর রোল প্লে করে। তো এটা এখনো কন্ট্রোভার্সি এখনো তবে অনেক ক্ষেত্রে হয়তো এটা সেটিংস টু সেটিং ডিফার করে। আ সেটিংস এর উপর ভ্যারি করতে পারে। তো আমাদের ঢাকার ক্ষেত্রে হয়তো হতে পারে মোস্টলি ডিউ টু আপনার হিউম্যান ট্রান্সমিশন। বাট যদি আপনি কোস্টাল রিজিয়ন এর কথা যদি বলেন, সেক্ষেত্রে হয়তো এনভায়রনমেন্ট একটা কি রোল প্লে করে। তো আচ্ছা। তো এটা হতে পারে আরকি। এটা আসলে এক্সাক্টলি বলা যাবে না। বাট হলো যে আমাদের যেহেতু হাই ডেন্স পপুলেশন, আমাদের যদি বলি যে আমাদের এখনো হাইজিন বিহেভিয়ার বা হাইজিন ফ্যাসিলিটি যদি বলি, অ্যাক্সেস টু আপনার হলো যে আ আপনার বিশুদ্ধ পানির যে অ্যাক্সেস টা, এটাও এখনো সীমাবদ্ধতা রয়ে গেছে। এই বিষয়গুলো আসলে মূল ভূমিকা পালন করে আমাদের এখানে কলেরার জন্য। ওকে, ওকে। গট ইট। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এই
তো আমরা জানি যে ২০০০ আপনার মেইন আর্টিকেলটা যে প্রসঙ্গে ২০২২ এ ম্যাসিভ একটা কলেরা আউটব্রেক হয়। জি। তো আমাদেরকে এই কলেরা আউটব্রেকটা নিয়ে একটু কাইন্ডলি বলেন এবং কিভাবে এই স্টাডিটা শুরু হলো আ সেটা একটু কাইন্ডলি শেয়ার করেন। আচ্ছা, এই কাজটা শুরু করার আগে আমরা আরেকটা কাজ করেছিলাম। তো আচ্ছা, সেটার কাজটা জি। হয়েছিল আমাদের এই যেটা বললাম আমার স্টাডিং এর সাথে এটার একটা রিলেশন আছে। আমি যখন আচ্ছা। এখানে আসি এই যে ভিজিটর হিসেবে আ হুম, হুম, তখন আমাকে বলা হয় যে আসলে আমাদের কিছু সিকোয়েন্স ডেটা আছে। তাহলে এইটার সম্পর্ক থেকে কোনো ইনসাইট পাওয়া যায় কিনা? তো আমার কাজটা তখন ওইটা থেকে আমি শুরু করি। তো ওখান থেকে আমরা যেটা দেখতে পাই যে আমাদের দেশের যে ব্যাকটেরিয়ার হুম, স্ট্রেইন হুম। জি। এইটাকে সাধারণত মানে মানে মোটা দাগে ২ টা ভাগে ভাগ করা যায়। এবং এই ২ ধরনের গুলোকে আমরা ২ টা নামকরণ করি। একটা হলো যে বলি BD1 আরেকটা বলি BD2 এবং এদের মধ্যে সিগনিফিক্যান্ট জেনেটিক ডিফারেন্স আছে। সেটাও আমরা একেকটা রেস করেছিলাম এবং আমরা সেটা পাবলিশ করেছিলাম মাইক্রোবায়োলজি স্পেকট্রাম নামে একটা জার্নালে। এবং এটার পরবর্তীতে যেহেতু আমরা প্রথমতই শুধুমাত্র ফোকাস করেছিলাম যে আমাদের আ কান্ট্রিতে আমাদের দেশ থেকে আইসোলেট করা স্ট্রেন গুলো নিয়ে। হুম, বাট আমার ইন্টারেস্ট ছিল যে আসলে এটা কি অন্যান্য জায়গায় যে স্ট্রেন গুলো আছে, তার সাথে কতটুকু সিমিলার বা কতটুকু ডিসিমিলার এটা আমরা দেখি নাই। আবার হলো যে যেহেতু আমরা স্টাডি করছিলাম 91 থেকে 2017 পর্যন্ত। আমি এখানে জয়েনিং করেছি হলো যে আপনার ১৯ এর শেষে। তো বাই ওকে। দিস টাইম আরো যে সিকোয়েন্স গুলো আইসোলেট হয়েছে। তো আমাদের রেগুলারলি যেটা করি আমরা আমাদের এই কলার স্ট্রেইন গুলো আমরা বিভিন্ন কোলাবরেটরদের সাথে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শেয়ার করি এবং তারাও সিকোয়েন্স করে। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের একজন ইম্পোর্টেন্ট কোলাবরেটর ডক্টর কিম্বারলি সিড। তাকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের রিসেন্টলি যে সিকোয়েন্স গুলো হয়েছে উনি যদি কাইন্ডলি শেয়ার করে। তো আচ্ছা। উনারা শেয়ার করছিল। তো সেই সিকোয়েন্স গুলো নিয়ে আমরা মূলত কাজ করতে শুরু করেছিলাম। তো শুরু করার পরপরই ওই সময়ে আপনার ২০২২ এর যে আউটব্রেকটা শুরু হয়। তো আমাদের অনারেবল এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর তাহমিদ স্যার উনি আমার সুপারভাইজার ডক্টর মনিরুল আলম স্যারকে বলেন যে কোন ধরনের জেনেটিক ডিফারেন্স আসছে কিনা বা চেঞ্জ আসছে কিনা ব্যাকটেরিয়ার মধ্যে এটা দেখার হুম, জন্য। হুম, তো সেই সময় আমাদের আ যেহেতু পেশেন্ট আমাদের হসপিটালের যে পেশেন্ট ভর্তি হয়েছিল তাদের থেকে স্টুল স্যাম্পল কালেক্ট করে আমাদের ল্যাব মেম্বার তারা খুব দ্রুতই সেগুলো আপনার প্রসেসিং করে ফেলে সিকোয়েন্সিং এর জন্য এবং আমাদের আইসিডিডির জেনোম সেন্টার তারা এই সিকোয়েন্স গুলো আপনার সিকোয়েন্স করে আমাদের সাথে সিকোয়েন্স ডেটা শেয়ার করে। তখন আমরা এখানে আচ্ছা। এনালাইসিস করি। আমাদের যেহেতু আগে প্রিভিয়াস আমাদের একটা হুম, নলেজ আমরা পেপার পাবলিশ করেছিলাম। সেটার উপর ভিত্তি করেই আমরা বোঝার চেষ্টা করি। যেহেতু আমরা ২০১৭ পর্যন্ত আমাদের BD2 যে টাইপটা এটা হাইলি প্রিডমিনেন্ট ছিল। কিন্তু আমরা যখন ২০১৮ থেকে যে ডেটাটা ইনক্লুড করলাম তখন আমরা সারপ্রাইজড হলাম যে এটা আসলে মানে চেঞ্জ হয়ে গেছে সিচুয়েশন। BD2 আর এখন ঐরকম ডমিনেন্সি নাই। আচ্ছা। ২০১৮ সালে যদিও আমরা পাচ্ছি, ২০১৯ সালে আমরা একটা মাত্র স্ট্রেইন পাচ্ছি যেটা BD2 র মতো বা ওকে। BD2 এর সাথে। জি, ভাই আপনার মেইন ফাইন্ডিংস টাই আমি এখন জিজ্ঞেস করব যে ফাইলোজেনেটিক রিলেশনশিপটা আপনি অলরেডি শুরু করেছেন অবশ্যই। জি, তো জাস্ট এখানে একটু ইনক্লুড করতে চাই যে ২ টা লোকেশনে আপনারা হচ্ছে মেজর ফাইন্ডিংস টা আ দেখেছেন যে ঢাকা এবং মাঠবাড়িয়া। জি। তো এই ওকে ঢাকা তো I know আচ্ছা why এবং আম মাঠবাড়িয়া লোকেশনটা আসলে সিলেক্ট করার কারণ কি? এবং মেজর ফাইন্ডিংস লাইক ফাইলোজেনেটিক রিলেশনশিপ এর ক্ষেত্রে মেজর ফাইন্ডিংস গুলা একটু ব্রিফলি শেয়ার করেন। হ্যাঁ। আচ্ছা আমি যেটা বলি সেটা হলো যে জি, আপনার জি। ২০২২ এর যে সিকোয়েন্স গুলো ছিল আমাদের শুধু ঢাকা হুম, থেকে। হুম। ওকে। আপনার যে ১৮-১৯ এর কিছু সিকোয়েন্স আমি যেটা বললাম যে আমাদের কিছু সব আ উম বিশেষ করে মঠবাড়িয়া থেকে এবং ঢাকা থেকে আমরা নিয়মিতই স্যাম্পলিং করে থাকি এবং সেই সিকোয়েন্স গুলো আমাদের কোলাবরেটরের সাথে শেয়ার করা ছিল। তো আমরা আচ্ছা। যখন ফাইলোজেনেটিক মঠবাড়িয়া কোন ডিস্ট্রিক্ট এ ভাইয়া? কাইন্ডলি আমি এটা বরিশালের মধ্যে পড়ে। ওকে, বরিশাল। ওকে। তো এটার সিকোয়েন্স গুলো মূলত আগেই সিকোয়েন্স করা ছিল অন্য আরেকটা স্টোরির আন্ডারে। সেটা আমরা ইনক্লুড করেছিলাম এটার জন্য। কিন্তু হুম, এটা আমরা
দেখেছি যে আপনার সিমিলার টাইমে আমাদের বিভিন্ন রিজনে ঢাকা, মঠবাড়িয়া মোটামুটি সিমিলার স্ট্রেইনই সার্কুলেট করে। এটা একটা আচ্ছা। বিষয়। আর ২০২২ এ আমাদের লিমিটেশন এর কারণে আমরা সিকোয়েন্স করতে পারি নাই। যেহেতু সময়ের একটা ব্যাপার ছিল, বিষয়টা নলেজ ডিসকভারির একটা ব্যাপার ছিল। আর রিসোর্স এর একটা ব্যাপার। আপনি জানেন যে জিনোম সিকোয়েন্সিং কস্টটা অনেক হাই। তো জি, সেক্ষেত্রে আমার সম্ভব হয় নাই অনেক বেশি সিকোয়েন্স করা। আমরা মাত্র ২১ টার মতো করতে পেরেছিলাম সিকোয়েন্স। আর মঠবাড়িয়ার স্ট্রেন গুলো আসলে আগেই সিলেক্ট মানে সিকোয়েন্স করা। ফলে আচ্ছা। আমাদের ২০২২ এর সিকোয়েন্স আমরা ইয়ে করি নাই। আমরা সিকোয়েন্স করি নাই। ওকে, ওকে। জি ভাই, আ থ্যাংক ইউ। আর এই বিষয়ে জিজ্ঞেস করছিলাম, তো আপনারা এই ২০২২ এর স্ট্রেইন গুলা সিকোয়েন্স করে তো আসলে স্ট্রাইকিং কি ফাইন্ডিংস গুলো দেখলেন? যে নতুন জেনেটিক স্ট্রেইন আছে কিনা, বা সেটা ইয়া সেটার স্পেশালিটি কি? আচ্ছা, ২০২২ এর আসলে সিকোয়েন্স করলাম আর আমাদের যে কালেকশন এর কথা বললাম ২০১৮ হুম, থেকে। হুম। জি, তখন জি। থেকে আসলে যে একটা ট্রেন্ড আমরা দেখতে পেলাম। ২০১৮ থেকেই আমরা দেখতে পেলাম যে একটা নতুন স্ট্রেইন আপনার হলো যে নতুন টাইপ অফ স্ট্রেইন বাংলাদেশে ইমার্জ করছে। এবং ওকে। বিশেষ করে ২০১৮ সালে একটা আউটব্রেক হয়েছিল। যদিও আমরা ২০২২ টাকে আমাদের এই পেপারে হাইলাইট করেছি। পরে আমাদের হসপিটাল ডেটা থেকে পাবলিকেশন এর পরে এই পেপারটার পরে আমরা ইনফর্মড মানে জেনেছি যে ২০১৮ সালে একটা বড় আউটব্রেক ছিল। এবং সেখানেও এই স্ট্রেইন গুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো আমাদের যেটা জানতে আচ্ছা, পারলাম ও সরি, শর্ট এই লিনিয়েজটাকে কি BD 1.2 বলছেন, তাই? জি, জি। ওকে। বিডি 1.2 বলছি এই কারণেই আমরা যেটা প্রথমত ডিফাইন করলাম যে বিডি 1 তো হুম। বিডি 1 থেকে আসলে এটা সরাসরি এখান থেকে আপনার ইভলভ হয়ে আসে নাই। এটা একটা আচ্ছা। সেপারেট একটা সাবক্রিট তৈরি করে। এটা সরাসরি লিঙ্ক করা যায় না। বরং এর যে রিসেন্ট অ্যানসেস্টর জি। মোস্ট রিসেন্ট অ্যানসেস্টর যেটা বলা হয় সেটা নট মানে এটা বাংলাদেশের স্ট্রেন থেকে অন্য আরেকটি দেশের স্ট্রেনের সাথে বেশি মিলে। এটার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা এটা সারপ্রাইজিং। হ্যাঁ, আপনার এই ফিগারটা আমি দেখছিলাম। খুবই সারপ্রাইজিং। এটা ডিরেক্টলি কানেক্টেড না BD1 এর সাথে। জি। জি, জি। এই কারণে আমরা নতুনভাবে নামকরণ করেছি। বাট যেহেতু জেনেটিক সিমিলারিটি BD1 এর মতো হওয়ার কারণে আমরা BD1 এর একটা সাবক্লেড হিসেবে এটাকে আপনার ইয়ে করা হইছে। যে একটা ওকে, কন্টিনিউয়াস প্রোগ্রেশন টা দেখানোর জন্য। ওকে, ওকে। জি, বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ, জি, বলছিলেন এই লিনিয়েজ এর স্পেশালিটি নিয়ে। তো আমি আরেকটা কোয়েশ্চেন সাথে এড করেছি। এই তো এখানে হচ্ছে নিউ লিনিয়েজ যেগুলা আ ইমার্জ হলো, এটা আসলে আম মানে ফাংশনালি বা ডিজিজ করার ক্ষেত্রে ওরা কি কোনো ডিফারেন্স আপনারা পেয়েছেন কিনা? লাইক আপনি তো জেনেটিক স্টাডি করেছেন, সাথে সিম্পটোমেটিক আ ডিফারেন্স পেয়েছেন কিনা তাদের করেসপন্ডিং পেশেন্ট দের মধ্যে, বা হাউ দে আর ডিফারেন্ট? আসলে আমাদের সুযোগ হয় নাই যে কাউসমানিক পেশেন্টদের দেখার। আমরা যদিও একটা র‍্যাবিটের একটা ইলিয়ার লুপ স্টাডি করেছিলাম। বাট ওইটার আসলে আমাদের খুব বেশি রেপ্লিকেট করতে পারি নাই। তো এজন্য আমরা ওই রেজাল্টটা আমরা এখনো বলতে বলছি না যে ওইটা আসলে রেজাল্টটা ঠিক। তবে একটা জিনিস বলা যায় যে আপনার CTX-B যেটা যে টক্সিন যে টাইপটা সেটা কিন্তু আসলে আমরা যদি বলি BD 1.2 এর এটা কিন্তু আলাদা BD2 এর থেকে। হুম, জিনিসটা হলো যে যেটা মানে নোটেবল ডিফারেন্স। এছাড়া হলো যে আরো অন্যান্য বিষয়গুলো যদি বলা যায় আপনার SXT টাইপের যদি কথা বলেন, সেটাও কিন্তু হলো যে আলাদা। আপনার Vibrio 7 প্যান্ডেমিক আইল্যান্ড যেটা বলা হয়, সেটা আলাদা। Vibrio আপনার প্যাথোজেনিক আইল্যান্ড বলা হয়, সেটা আলাদা। মানে বেশ কিছু আছে আপনি মানে নোটেবল ডিফারেন্স পাবেন। এছাড়া হলো যে আচ্ছা, আচ্ছা। অ্যাকোয়ার্ড যে মিউটেশন এর যদি কথা বলেন, সেটা অনেক ইম্পোর্টেন্ট জিনের মিউটেশন গুলো আসছে। আপনি জানেন যে কোন একটা জিন যখন হলো যে মিউটেশন ক্যারি করে বা মিউটেশন আ মিউটেট হয়, তখন তার ফাংশনাল আ কিছু চেঞ্জ আসে। সে চেঞ্জ গুলো কিন্তু হয়তো আমরা যেহেতু ফাংশনাল স্টাডি করাটা সম্ভব হয়নি বা এটার স্টাডির গোল ছিল না। আ সেহেতু আমরা হয়তো দেখতে পারি নাই। বাট এটা অ্যাজিউম করা যায় যে এটার একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। আর BD2 যেটা আমাদের আগে এখানে ছিল, predominant ছিল, সেটার থেকে BD 1.2 একটি কারণেই স্পেশাল। কারণ হলো যে এটা হলো যে এমন একটা ক্লেডের পার্ট, যে ক্লেডের স্ট্রেইন আপনি সারা পৃথিবীতে পাবেন। আচ্ছা, BD2 আচ্ছা।
BD2 টা হলো এমন একটা ক্লেডের পার্ট যে পার্টটা শুধু সেই যে স্টেন গুলো শুধুমাত্র এশিয়ান রিজনেই আপনি পাবেন। এশিয়ান রিজনে বিভিন্ন দেশ থেকে আইসোলেট করা হয়েছে। কিন্তু আফ্রিকান রিজনে আপনি ওই ধরনের স্টেন কেউ রিপোর্ট করে নাই বা পাওয়া ওকে। যায় নাই। জি ভাইয়া। তো এইটার সাথে আরেকটা জিনিস যেটা ইম্পোর্টেন্ট আপনারাই স্টাডি করেছেন এখানে অ্যান্টিবায়োটিক অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রোফাইল এবং জি, রিলেটেড যে জিন গুলা থাকে। তো জি, আমরা জানি যে মিউটেশন হলে বা এই ধরনের নতুন স্ট্রেইন হলে, সেরোটাইপ সুইচিং হলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে আমাদের এই ব্যাকটেরিয়াগুলা। তো আপনাদের এই যে আ AMR স্টাডি বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স স্টাডির মেইন আসলে ফাইন্ডিংস গুলা কেমন? আ এবং সেখানে জি ভাইয়া জি। আমরা যেহেতু জেনোমিক স্টাডি গুলোতে স্বাভাবিকভাবে আমরা সব ইনসাইট গুলোই দেখি। যেহেতু হুম, টা দেখা হয়। তো জি, আমরা আ যেটা করেছি সেটা হলো যে আপনার অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্ট জিন গুলো দেখেছি। তো আমাদের আ অনেক সময় দেখা যায় যে অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্ট জিন প্যাটার্নটা লিনিয়েজ এর উপর নির্ভর করে। যেমন আমরা দেখেছি BD2 যেটা, এটা হলো যে আপনার টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স আ বাট হলো যে আপনার BD1.2 এটা কিন্তু সেনসিটিভ। আবার ঠিক একই রকমভাবে কিছু আম ডিফারেন্স ওই আ আ অন্যান্য ডিফারেন্স গুলো পাওয়া যায়। যেমন হলো যে আমরা ২০১৯ সালে BD1 একটা স্ট্রেইন পেয়েছিলাম BD2 এর, যেটাতে আমরা পেয়েছিলাম ১৪ টা এমার্জেন্ট এবং আমাদের অন্য আরেকটা স্টাডি পাবলিশড করেছি আমরা। সেখানে আপনার ডিস্ট্রিবিউশন টেস্টের মাধ্যমে আমরা দেখেছি আ এটা ১০ টা অ্যান্টিবায়োটিক এগেইনস্ট এ রেজিস্ট্যান্স ছিল। তো মানে আচ্ছা। হাই ড্রাগ রেজিস্ট্যান্স। তো হুম, এ ধরনের আমরা দেখতে পারি। আর সেরোটাইপিন সুইচিং টা আসলে অনেক সময় আমরা দেখা যায় এটার সাথে অনেক ক্ষেত্রে ভ্যাকসিন এফিকাসি এর সম্পর্ক আছে। এ ধরনের লিটারেচার ও দেখা যায়। তো আম আমরা ২০২২ সালে যে স্ট্রেন গুলো পেলাম, তো সারপ্রাইজিংলি এটা যদিও একটা আম আ লিনিয়েজ এর অন্তর্ভুক্ত বাট এদের ২ ধরনের হলো যে সেরোটাইপ ছিল। একটা হলো যে আপনার ইনাবা ছিল, এক গ্রুপ ছিল হলো ওগা। এবং ২ টাই ওকে। কিন্তু একই সাথে আমরা পেয়েছি হলো যে ২০২২ সালে। এখন আমরা যেটা পাচ্ছি এখন মানে ইমিডিয়েট আমাদের যেহেতু ল্যাবরেটরি ডেটা যদিও সব এখন আনপাবলিশড বাট আমরা এখন কিন্তু আ ওগা টাইপটা পাচ্ছি, ইনাবা টাইপটা আর পাচ্ছি না ল্যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ, সেটাই ইন্টারেস্টিং এবং হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। এবং আমার মনে হয় এটা সবাই এগ্রি করবে। ডক্টররাও বলেন যে বাংলাদেশে ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিকস আসলে বন্ধ করা উচিত। মানে প্রচুর অ্যাবিউজ হয় যে কারণে হচ্ছে ওই ব্যাকটেরিয়া গুলা আপনি যেটা বলছিলেন সিলেক্টিভ প্রেশার এ পড়ে যায় ওদের সারভাইভাল এর জন্য ওরা জি, জি, মিউটেশন গুলা করবে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার চেষ্টা করবে। জি। সেটাই ভাইয়া। তো হ্যাঁ, এই আপনার এই কারেন্ট আ যে রিসার্চটা এবং হচ্ছে এর পরবর্তীতে আ ধরেন এই টাইপের সিমিলার আউটব্রেক প্রিভেন্ট করার জন্য কি করা যেতে পারে? আপনার কি সাজেশন? আসলে আ প্রথমত যেটা যে এত দ্রুত পরিবর্তন হচ্ছে ব্যাকটেরিয়ার, এটা আসলে কন্টিনিউয়াস মনিটরিং এ থাকা উচিত। তার কারণটা হলো দেখেন, আমরা ২০১৭ পর্যন্ত যখন স্টাডি করলাম ডেটা নিয়ে, তখন আমরা দেখলাম যে একটা পার্টিকুলার লিনিয়েজ ডমিন্যান্ট। ২০১৮ থেকে সিচুয়েশন চেঞ্জ। জাস্ট পরের বছর। তাহলে কতটা দ্রুত সিচুয়েশন বা সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা এক্সাক্টলি। কন্টিনিউয়াস মনিটরিং বা কন্টিনিউয়াস জেনোমিক সার্ভেইলেন্স এটা খুবই দরকার আমাদের দেশের জন্য। এবং এটার ফলে কিন্তু আমরা শুধুমাত্র আ কয়েকটা বিষয়ের সাথে জানতে পারি ইন অ্যাডিশন যেমন হলো যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন টা আমরা জানতে পারি। সবসময় আমরা রেগুলারলি জানতে পারি বা মনিটর করতে পারি। আর ডিসিশন বা আমরা যদি বলি ট্রিটমেন্ট এর কথা বলি, আমাদের হয়তো ডক্টরদের এই ইনফরমেশন গুলো হেল্পফুল হতে পারে। আবার যারা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, তাদের জন্য হেল্পফুল হতে পারে জেনোমিক সার্ভেইলেন্স এর ডেটাটা। যে ব্যাকটেরিয়া কিভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের ভ্যাকসিন এফিকাসি কি আগের মতোই থাকছে না ভ্যাকসিন এফিকাসি টা কমে যাচ্ছে। এটাও কিন্তু আসলে স্টাডি করার একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই স্টাডি গুলো আসলে একসাথে বা কন্টিনিউয়াসলি হওয়া উচিত জি, এবং জি। কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে থাকা উচিত। ওকে, ওকে। থ্যাংক ইউ ভাইয়া। আর
আমি শেষ একটা কমন আমি প্রশ্ন করি আমার গেস্টদের। তো আপনার অডিয়েন্সের জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে সেটা ক্যারিয়ার হোক, আম লাইফস্টাইল রিলেটেড হোক, আ সেরকম কোনো সাজেশন আ কাইন্ডলি শেয়ার করেন। আচ্ছা, যেহেতু আমি কলেরা নিয়ে এখন কাজ করছি, তাহলে কলেরা নিয়ে একটু বলি যে আমাদের জি, জি। আসলে প্রথমত এই যে মার্চ মাস চলে আসলো, এজন্যই বলছি। মার্চ মাস থেকেই কিন্তু আসলে কলেরার ১ম যে আমাদের এখানে আসলে ২ টা আউটব্রেক হয় বছরে। একটা হলো যে আপনার প্রি-মনসুন পিক যেটা মার্চ থেকে মে, আরেকটা হলো পোস্ট মনসুন পিক। এটা হলো যে আপনার হলো যে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। তো যেহেতু এই যে আমরা সেপ্টেম্বরের শুরুর দিকে আজকে ফেব্রুয়ারির ২২ তারিখ আম য যখন আপনার সাথে কথা বলছি। তো সেক্ষেত্রে আপনার আ আর কিছুদিন পরে হয়তো মার্চ শুরু হবে। আমাদের হসপিটালে হয়তো আমরা দেখব যে রোগী আসা শুরু হয়ে গেছে, রোগীর সংখ্যা বাড়া শুরু হয়ে গেছে। তো এই যে এই সময়টা যদি আমরা আ যদি কোথাও ভ্রমণ করি বা কোথাও যাই, যদি যেই এরিয়াতে বা যেই রিজন গুলোতে আপনার আ ইনফেকশন রেটটা বেশি যদি আমাদের জানার সুযোগ থাকে, আমরা সেটা যদি জেনে যাই অথবা আমরা বাংলাদেশে যেখানেই ভ্রমণ করি না কেন বা আমরা যে খাবারগুলো খাচ্ছি না কেন, সেগুলো যদি একটু পরিচ্ছন্ন নিজেদের রাখার চেষ্টা করি, আমার মনে হয় সবাই উপকৃত হবো। এটা শুধুমাত্র আম আমি নিজে উপকৃত হব তা না। আমার মাধ্যমে কিন্তু আমি যখন আক্রান্ত হব, আমার মাধ্যমে কিন্তু আরো ৫ জি, জনের জি। আক্রান্ত হওয়ার চান্সটা বেড়ে যাবে, তাই না? তো এক্সাক্টলি। হুম, সবার এটা যদি আপনি বলেন কারণ এখনকার যে যুগ, সেটা হলো যে যুব সমাজ অনেক সচেতন, তাই না? সব বিষয়ে অনেক সচেতন। তো যুব সমাজরা আসলে যে সচেতনতার কথা যদি আমরা বলি, আম এটাও এক ধরনের সচেতনতা। স্বাস্থ্য হুম, সচেতনতা কিন্তু এক ধরনের সচেতনতা। এটা দেশের অবশ্যই। জন্য একটা খুব ভালো একটা দিক। আমরা যদি সুস্থ থাকি তাহলে সুস্থ জাতি গঠন হবে, তাই না? এটা একটা বিষয়। তো আর লেখাপড়ার ক্ষেত্রে আমি যদি বলি যে আসলে আমি হেলথ রিলেটেড এরিয়াতে এসেছি বা এরিয়াতে কাজ করছি। যারা এই এরিয়াতে কাজ করতে চান বা আগ্রহ আছে, তারা অবশ্যই আমার মনে হয় যে সুযোগ আছে, বাংলাদেশে কাজ করার সুযোগ আছে। আমার একটা সময় জানা ছিল না যে আসলে কি ধরনের কাজ করা যায়, কি ধরনের ক্যারিয়ার ডেভেলপ করা যায়। কিন্তু হয়েছে আল্লাহর রহমতে একটা কিছু হচ্ছে বা যেখানে আছি দেখতে পাচ্ছেন। এটা হলো বিষয়। জি, থ্যাংক ইউ ভাইয়া। এবং আপনাদের মতো এই সায়েন্টিস্টদের থেকেই নেক্সট জেনারেশন ইন্সপায়ার্ড হবে বা এই ইনফরমেশন গুলো আরো এভেইলেবল হবে এবং আরো বেশি, বেশি বাংলাদেশি স্টুডেন্টরা রিসার্চ এ আসবে আশা করি আরকি। হুম, থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই আপনার আমার এই প্ল্যাটফর্মে এসে আপনার রিসার্চটা চমৎকারভাবে শেয়ার করার জন্য। আর্টিকেলটা ইটসেলফ খুবই চমৎকার এবং সাথে বাংলাদেশী পার্সপেক্টিভ এ এটা খুব গুরুত্বপূর্ণ আরকি। জি। জি। থ্যাংক ইউ এগেইন। প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ যারা দেখলেন এবং সামনে দেখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।